নৈতিক স্থলনের দায়ে দল থেকে বহিষ্কার জামায়াতের এমপি গাজী নজরুল ইসলাম। সংসদ সদস্য পদ থাকবে কিনা সিদ্ধান্ত ইসির। অক্টোবরের প্রথম দফায় স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি। ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন নয় জানতে চায় হাইকোর্ট। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় বাড়ল প্রায় ৯,৫০০ কোটি টাকা। একনেকে অনুমোদন পেল ৮ প্রকল্প। এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সরবরাহে বিঘ্ন। ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন। ২-১ দিনের মধ্যে স্বাভাবিক হবে বলছে মন্ত্রণালয়। এবং দমন পীড়ন উপেক্ষা করে ফের দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি। ২ মন্ত্রীর পদত্যাগ চেয়ে কালো পোশাকে বিরোধী জোটের বিক্ষোভ। নৈতিক স্থলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। এই বিষয়ে আলোচনা করতে অনলাইনে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান। জনাব মাহবুবুর রহমান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে আমি জানতে চাই যে এই যে দল থেকে বহিষ্কার হবার পর এখন গাজী নজরুল ইসলাম কি সংসদ সদস্য পদ হারাবেন কিনা, আর সংবিধান আইন এই ব্যাপারে কি বলে? আপনাকে ধন্যবাদ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মাহবুবুর রহমান। আমি আপনার এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে বাংলাদেশের জাতীয় সংসদ সুনির্দিষ্ট আইন আছে, সংবিধানের সুনির্দিষ্ট বিধিও আছে এবং নির্বাচন কমিশনেরও বিধি আছে। সেই অনুযায়ী যেহেতু দল তাকে ইতিমধ্যে বহিষ্কার করেছে, এখন আসলে তো দল এটা স্বীকার করে নিয়েছে ব্যাপারটা। এই অবস্থায় যেহেতু আমাদের দেশে এখনো ফ্লোর ক্রসিং আইন, মানে আমরা যে ফ্লোর ক্রসিং করতে না পারার যে আইনটা ৭০ অনুচ্ছেদ, সেটা যেহেতু আমাদের এখনো এই ব্যাপারে পূর্ণ সিদ্ধান্ত আসেনি, মানে আমাদের গেজেট আসেনি, সেহেতু বিষয়টা হলো এখন যেহেতু তিনি জামাতের সদস্য, সুতরাং জামাতে ইসলামের থেকে তার বহিষ্কার হওয়া মানেই হলো এখন আসলে তিনি দলেরই তো সাংসদ না। দলের যেহেতু উনি এই দল থেকে মনোনীত হয়েছেন, দলে যদি উনি সাংসদ না থাকেন, দলেরই যদি উনি প্রতিনিধি না হন, তাহলে তো সংসদে ওনার থাকার আর কোনো সুযোগ থাকে না। কারণ এখন তো আমাদের দেশে যারা দলীয়ভাবে নির্বাচন করেন তারা আসলে দল থেকেই দলের প্রার্থী হিসেবেই আসছেন, এবং সেই কারণে দলের প্রার্থিতা তারা যদি হারান, দলের স্বীকৃতি তারা যদি হারান, তাহলে তো সংসদে তাদের প্রার্থিতা আর থাকে না, তাদের পদ আর থাকে না। এছাড়াও কিন্তু আমি আপনাকে যেটা বলছি, ৬৬(২) ঘ অনুচ্ছেদ, বাংলাদেশের যে সংবিধানের ৬৬(২) ঘ অনুচ্ছেদ অনুযায়ী যদি কোনো সংসদ সদস্য নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধের দোষী সাব্যস্ত হন, এটা কিন্তু একটু ব্যাপার আছে, নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হন এবং আদালত কর্তৃক কমপক্ষে ২ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন, তবে তিনি সংসদ সদস্য পদ হারাবেন। এটাতে কিন্তু আপনার আইনি প্রক্রিয়ার কমপ্লিশনের ব্যাপার আছে। সো এখন মামলা মোকদ্দমা চলবে এবং এটা কমপ্লিট হলে আপনি নির্বাচন কমিশন বা সংসদ সিদ্ধান্ত নিতে পারবে। কিন্তু যে জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়া সহজ, সেটা হলো যেহেতু জামাত ইতিমধ্যে তাকে বহিষ্কার করেছে, তিনি আর দলীয় প্রার্থী থাকছেন না, দলীয় সাংসদ থাকছেন না। এই অবস্থায় আমাদের যেহেতু তিনি দল থেকে নির্বাচিত হয়েছেন, তাই তার আর সংসদ সদস্য থাকার কথা না এই প্রেক্ষিতে, এই যুক্তিতে। কিন্তু আইনি যুক্তিতে তিনি আইনের যদি যান, অথবা সংসদ সেক্ষেত্রে যদি, অথবা তার যাকে যে নারীকে নিয়ে অভিযোগটা করা হচ্ছে তার ভূমিকাটা কি হয়, তার বক্তব্য কি হয়, তাদের ফ্যামিলির বক্তব্য কি হয়, এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু কোর্টে বিষয়গুলো ব্যাখ্যা বিশ্লেষণ হবে। তখন কোর্ট যে সিদ্ধান্ত দিবে সেই অনুযায়ী ফাইনালি সংসদ এবং নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারবে। আপনার কাছে আমি আরেকটি বিষয় জানতে চাই। জামায়াত বলেছে বিষয়টি তারা নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করবে। নির্বাচন কমিশন এক্ষেত্রে কোন বিষয়গুলো বিবেচনায় আনতে পারে? নির্বাচন কমিশনের ক্ষেত্রে আমি আপনাকে বলি যে আসল শূন্য ঘোষণা বা উপনির্বাচনের আয়োজন, এই কাজগুলো সে করবে যদি জামাত যদি বলে যে সে আর তার স্বীকৃত দলীয় কোনো প্রার্থী না, দলীয় ব্যক্তি না, দল থেকে তার মনোনীত না, তখন তো তার সদস্যপদ আর থাকছে না অটোমেটিকলি। জামাত অস্বীকার করলে আর ওনার সদস্যপদ থাকবে না, তখন স্বাভাবিকভাবেই উপনির্বাচনে যেতে পারে। কিন্তু বিষয়টা হলো যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ,
সে যদি আইনি প্রক্রিয়া যায়, কোর্টে মামলা করে, তখন আহ, দলের এই সিদ্ধান্ত কিভাবে কোর্ট দেখে বা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কতটা তখন থাকে, সেই বিষয়টা কিন্তু সে যদি আইনের কোনো আশ্রয় না নেয়, তাহলে কিন্তু এটা আর কোনো সমস্যা থাকছে না। নির্বাচন কমিশন জামাতের সিদ্ধান্তের ভিত্তিতে নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত নিতে পারবে, কিন্তু আইনি প্রক্রিয়া গেলে একটা প্রবলেম তৈরি হবে। যে আপনার কাছে সর্বশেষ আরেকটি বিষয় জানতে চাই, এর আগে এই ধরনের ঘটনায় স্পিকার ও নির্বাচন কমিশন কোন ধরনের সিদ্ধান্ত নিয়েছিল? স্পিকারের এখতিয়ারও লিমিটেড। কোন সংসদ সদস্য যদি নির্বাচিত হওয়ার পরে তিনি পদে বহাল থাকার অযোগ্য হয়েছেন কিনা এ নিয়ে প্রশ্ন থাকে, তাহলে সংবিধানের 66(4) অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার বিষয়টি নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনের কাছে পাঠাতে পারেন। তিনি সরাসরি সিদ্ধান্ত নিতে পারবেন না। আমি কিন্তু আপনাকে সরাসরি জিনিসগুলো পড়ে শোনাচ্ছি যে যদি স্পিকারের যে সুযোগটা আছে সেটা হলো তার বিরুদ্ধে যে অভিযোগ আসছে সেই অভিযোগ কারণে স্পিকার এই বিষয়টা নিষ্পত্তি করার জন্য নির্বাচন কমিশনকে দায়িত্ব দিতে পারে, মানে দায়িত্ব তো না, নির্বাচন কমিশনের কাছে পাঠাতে পারেন। এটা হলো সংবিধানের 66(4) অনুচ্ছেদ অনুযায়ী তিনি করতে পারেন। আর নির্বাচন কমিশন দল যদি এটা একটু যেটা আপনি বললেন, দল যদি এটা অস্বীকার করে এই ব্যক্তিকে, তখন আর এই ব্যক্তি যদি আইনের আশ্রয় না নেয়, তাহলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে। জি, আপনার বক্তব্য একেবারেই স্পষ্ট। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। নৈতিক স্থলনের দায়ে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার হলেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এখন প্রশ্ন উঠেছে তার সংসদ সদস্য পদ থাকবে কিনা। ডিবিসি নিউজকে চিফ হুইপ জানালেন, নৈতিক স্থলনের দায়ে বহিষ্কার হলে সংসদ সদস্য পদ আর থাকে না। তবে সংবিধান অনুযায়ী স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে সংসদ সদস্য পদ থাকে না। আর নির্বাচন কমিশন বলছে এ বিষয়ে চিঠি পেলে পর্যালোচনার পর সিদ্ধান্ত। সাতক্ষীরা ৪ আসনের 3 বারের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ায় তিনি তোপের মুখে পড়েন। ভিডিওটি প্রকাশের পর জামায়াতের অনেক নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে তৈরি বলে দাবি করতে থাকেন। তবে মঙ্গলবার গাজী নজরুল ইসলাম নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে জানান, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়াম বেগম। গাজী নজরুলের প্রথম স্ত্রীও দাবি করেন ফাঁসানো হয়েছে তার স্বামীকে। দুদিনে অনেক জল ঘোলা হওয়ার পর অবশেষে বুধবার নৈতিক স্খলনের দায়ে গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বিকেলে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এদিকে গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ থাকবে কিনা এ নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। সরকারি দলের চিফ হুইপের দাবি, দল থেকে বহিষ্কার হলে সংসদ সদস্য পদ আর থাকে না। দল যদি তাকে কেউ বহিষ্কার করে আর্টিকেল 70 অনুযায়ী তার 2টা পদ আছে এখানে। কেউ যদি পদত্যাগ করে অথবা কেউ যদি দলের বিপক্ষে ভোট দেয়, তাহলে তার সদস্যপদ বাতিল হবে। যদি জামাত ঘোষণা করে তাকে যে আমাদের সিদ্ধান্তের বাইরে সে অবস্থান নিয়েছে অথবা তাকে নৈতিক কারণে করলাম, তাহলে সেই ক্ষেত্রে তারা যদি অনুরোধ করে নির্বাচন কমিশনকে, তাহলে নির্বাচন কমিশন এটাকে ভয় ডিক্লেয়ার করে। আর যদি উনি যদি এখানে উনি যদি নিজে পদত্যাগ করেন, যেমন লতিফ সিদ্দিকী যতটুকু আমার মনে পড়ে নিজে পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে যে আমি পদত্যাগ করলাম, তখন উনি মানে বলছে আমি পদত্যাগ করলাম নির্বাচন কমিশনে, তখন সেই সিটটা ভয় ডিক্লেয়ার হয়েছিল। পরে আর নির্বাচন কমিশন বলছে জামায়াতের এমপির বিষয়ে চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন। না, ওনাকে যদি দলে থেকে বহিষ্কার করে তাহলে whether it comes within the word resign, যে উনি রিজাইন দিল, কিন্তু এখানে কিন্তু ওইভাবে বলা নাই যে উনি রিজাইন দিয়েছেন, তা কিন্তু বলা নাই। তাই তবুও আমরা আসুক, আমরা আইনের খুঁটিনাটি পরীক্ষা করি। এদিকে সংবিধানের 70 অনুচ্ছেদে উল্লেখ রয়েছে সংসদ সদস্য পদ তখনই শূন্য হয় যখন কোনো সদস্য যে দলের মনোনয়নে নির্বাচিত হয়েছেন সেই দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন অথবা সংসদে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেন। ডিবিসি নিউজ ডেস্ক। অক্টোবরে প্রথম দফায় স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। অগাস্টে দেওয়া হবে তফসিল। বুধবার এক ব্রিফিংয়ে এ কথা জানান কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি বলেন, আগের নির্বাচনগুলো যেভাবে বিভিন্ন ধাপে করা হয়েছে এবারও সেভাবে এই ধাপগুলো সাজানো হবে। তবে যেসব জায়গায় জনপ্রতিনিধি নিয়োগের মেয়াদ শেষ হয়েছে সেগুলো প্রাধান্য পাবে। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আইন সংশোধনের সুপারিশ তৈরির কাজে হাত দেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে হাইকোর্টের রুলের বিষয়ে বলেন, বিদ্যমান আইন ও পার্শ্ববর্তী দেশগুলো কি করেছে সেগুলো বিবেচনায় সিদ্ধান্ত নেবে ইসি। কনফিউশন ছিল, সিদ্ধান্ত বার করার জন্য আমরা ওইভাবে পরিকল্পনা স্থানীয় সরকার নির্বাচনগুলো করার প্রস্তুতি নিচ্ছি এবং আমরা প্রস্তুত। আমরা আশা রাখি যে অক্টোবরে হয়তো ফার্স্ট ফেজের নির্বাচন আমরা করতে পারবো। আগস্টের ভিতরে আমরা হয়তো বা শিডিউল ডিক্লেয়ার করার ব্যবস্থা নিতে পারবো। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক কেন করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সেই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে ব্যর্থ ইউনিয়ন পরিষদ আইনের ২৬ ধারা কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এই রুল জারি করে। এলজিআরডি সচিব, আইন সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে আগামী ৪ সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আরও প্রায় ৯.৫ কোটি টাকা নির্মাণ ব্যয় বাড়ল ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের। বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নতুন অর্থ বছরের প্রথম একনেক সভায় প্রকল্পটির ব্যয় বাড়িয়ে দ্বিতীয় সংশোধনী অনুমোদন দেয়া হয়। এদিন একনেকে অনুমোদন পাওয়া ৮টি প্রকল্পের মধ্যে 5টি সংশোধিত প্রকল্পেই ব্যয় বেড়েছে ১১,০৮১ কোটি টাকারও বেশি। রাজধানীর মাটি স্পর্শ না করে উড়াল সড়ক ধরে ঢাকার আশুলিয়া থেকে যাত্রাবাড়ি পেরিয়ে চিটাগাং রোডে যাওয়ার জন্য একটি প্রকল্প নেওয়া হয় ২০১৭ সালে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নামের সে প্রকল্পের প্রাথমিক ব্যয় ছিল ১৬,৯০১ কোটি টাকা। ২০২২ সালে প্রকল্পটি শেষ হওয়ার কথা থাকলেও নির্মাণ কাজ এখনও চলছে। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় দ্বিতীয় দফায় ৯,৪৯২ কোটি টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেয়া হয়। এতে করে মূল প্রকল্পটির ব্যয় বাড়ল ৬০%-এরও বেশি। এদিন নতুন ৩টি সহ ৮টি উন্নয়ন প্রকল্প একনেকে উপস্থাপন করা হয়, যার প্রাক্কলিত ব্যয় ১৪,০৪১ কোটি টাকা, যার মধ্যে 5টি সংশোধিত প্রকল্পেই ব্যয় হবে ১১,০৮১ কোটি টাকা। এক্ষেত্রেও একটা বিষয়, একনেক বৈঠক শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই প্রকল্প বাস্তবায়ন, প্রকল্প গ্রহণ প্রক্রিয়া, প্রকল্পের অর্থায়ন, অর্থ যে ব্যয় হচ্ছে তার যে পুরো প্রক্রিয়া এবং যে সমস্ত খাতে অর্থ ব্যয় হয় সেই অপ্রয়োজনীয় খাতগুলোকে চিহ্নিত করার সবসময় চেষ্টা করেছেন। বেশ কয়েকটি প্রকল্পের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি তদন্তের নির্দেশ দিয়েছেন এবং এইগুলোর ক্ষেত্রেও সাধারণভাবে প্রত্যেকটির ক্ষেত্রেই এই অবজারভেশনগুলো আছে। সাধারণ নীতিগত সিদ্ধান্তের দিকে যে প্রয়োজনীয়তা সেটা দেখা দিয়েছে এবং সেই অনুযায়ী কীভাবে সেই নীতিগত সিদ্ধান্তগুলো গ্রহণ করা যাবে তার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। প্রতিমন্ত্রী জানান, খুলনার রূপসায় একটি সড়ক নির্মাণ প্রকল্পের তদন্ত প্রতিবেদন জেনে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তদন্ত রিপোর্ট আসছে, তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, সেটা যখন কার্যকর হবে তখন আপনারা জানবেন। বলেন, আসছে 5 বছরে সরকারের সব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কৌশলপত্র তৈরির কাজ প্রায় চূড়ান্ত হয়েছে। আমাদের একটা স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক, 5 বছর ব্যাপী উন্নয়ন এবং সংস্কারের যে একটা কৌশলপত্র বলেন কিংবা কৌশলগত রূপরেখা বলেন, স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে। আশুলিয়া যে প্রকল্পের খরচটা এখন বৃদ্ধি পেয়েছে, ইউটিলিটি লাইন স্থানান্তরের একটা খরচ বৃদ্ধি পেয়েছে, আর 5টি নতুন অঙ্গ সংযোজনের খরচ বৃদ্ধি পেয়েছে। এই দুটোই আসলে মূলত খরচ বৃদ্ধি, বাকিটা মূলত ডলারের রেট সমন্বয় এবং তদনুযায়ী যে ভ্যাট ট্যাক্সের। সরকারের প্রত্যাশা, কৌশলপত্র বাস্তবায়ন হলে প্রকল্পের অনিয়ম ও বাস্তবায়নের ধীর গতির সংকট দূর হবে। আমরা আশা করি 180 দিনের মধ্যেই এই 4টি বড় কাজ পরিকল্পনা মন্ত্রণালয় সম্পন্ন করতে পারবে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীতে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। বাসাবাড়ির পাশাপাশি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকটের কারণে ভোগান্তিতে নগরবাসী। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। তবে জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, দেশে এই মুহূর্তে জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাসের কোনো সংকট নেই। মহেশখালীর একটি এলএনজি টার্মিনালে ত্রুটির কারণেই সরবরাহ ব্যাহত হচ্ছে। 2-1 দিনের মধ্যেই স্বাভাবিক হবে।
রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ও শিল্পাঞ্চলে আবারও প্রকট হয়েছে গ্যাস সংকট। নির্ধারিত সময়েও মিলছে না গ্যাস, বাড়ছে ভোগান্তি। রাজধানীর বিভিন্ন সিএনজি স্টেশন ঘুরে দেখা যায় গ্যাস নিতে গাড়ির দীর্ঘ সারি। চালকদের অভিযোগ 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত গ্যাস মিলছে না। কোনো স্টেশনে আবার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে কার্যক্রম। প্রেশার নাই, পাম্পে গ্যাস নাই, 3 পাম্প ঘুরিয়া 8 ঘন্টা চলে গেছে, আমি 38 টাকার গ্যাস পাইছি এখন। স্টেশন স্টাফরা বলছেন জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমে যাওয়ায় স্বাভাবিক গতিতে সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না। লাইনে গ্যাসের চাপ খুবই কম, যার জন্য দীর্ঘ লাইন, যে গাড়িটার সময় লাগতো 1 মিনিট 2 মিনিট, ওই গাড়িটার সময় এখন ডাবল লাগতেছে। এদিকে সচিবালয়ে এক ব্রিফিংয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র জানান, একটি এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে সাময়িক গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। 2-1 দিনের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলেও জানান তিনি। আমাদের জ্বালানি তেলের কোনো রকম সংকট আমাদের কাছে এই মুহূর্তে নেই। কিছুটা আপনারা লক্ষ্য করেছেন যে ইয়েগুলোতে সিএনজি স্টেশনগুলোতে একটু লাইন আছে। ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র এই সাময়িক সংকটটা হয়েছে আমার এফএসআরইউতে ত্রুটি দেখা দেওয়ায়। সেটা আশা করছি আমরা যে ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আমরা মেরামত কার্য সম্পাদন করে আবার আমরা আগের অবস্থায় ফিরে আসতে পারবো। দেশে এই মুহূর্তে জ্বালানির পর্যাপ্ত মজুত আছে জানিয়ে তিনি আরো বলেন, আগামী 3 মাসের জন্য মজুতের পরিকল্পনা নিয়েছে সরকার। আমাদের আজকের দিনে ডিজেলের মজুদ আছে প্রায় 31 দিনের, অকটেন আছে 36 দিনের, পেট্রোল আছে 20 দিনের, ফার্নেস অয়েল আছে 25 দিনের এবং জেট ফুয়েল আছে 20 দিন। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় অন্য রুট ব্যবহার করে জ্বালানি আমদানি করায় খরচ বাড়ছে বলেও জানানো হয় জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে। মঞ্জুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানি সব বিতরণ কোম্পানি বেসরকারি খাতে দিতে চায় সরকার। এ বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ তথ্য জানিয়ে ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। আর ব্যবসায়ীদের অভিযোগ, আমলাতান্ত্রিক জটিলতা ও সোলার যন্ত্রপাতি আমদানির বাড়তি ব্যয় নতুন বিনিয়োগে বাধা হয়ে দাঁড়াচ্ছে। স্থানীয় উৎপাদনের ঘাটতি, আমদানি নির্ভরতা আর নবায়নযোগ্য খাতে রূপান্তরের ধীরগতি দেশের জ্বালানি নিরাপত্তাকে ফেলেছে চ্যালেঞ্জের মুখে। জ্বালানির এসব চ্যালেঞ্জ নিয়ে রাজধানীর একটি হোটেলে সম্মেলনের আয়োজন করে দৈনিক বণিক বার্তা। অনুষ্ঠানে অংশ নিয়ে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক বলেন, পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় গ্রাহকদের চাহিদা অনুযায়ী গ্যাস দেয়া যাচ্ছে না। দৈনিক 1700 মিলিয়ন ঘনফুট চাহিদার মধ্যে অন্তত 200 মিলিয়ন ঘাটতি। আমার গ্যাসের ডিমান্ড হচ্ছে 2200 মিলিয়ন কিউবিক ফিট। সেই জায়গার মধ্যে আমি যদি 1700 পাই তাহলে স্মুথলি মোটামুটি চালাতে পারি। 1700 বিপরীতে আমি এখন পাচ্ছি হলো 1500, 1550 এটা নিয়ে। উদ্যোক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে এখনো অনেক আমলাতান্ত্রিক জটিলতা রয়ে গেছে। নতুন বাজেটে ক্যাপিটাল মেশিনারি, সোলার জেনারেটর আমদানি খরচ 1% থেকে বেড়ে 17% দাঁড়িয়েছে। আরোপ করা হয়েছে 15% ভ্যাট এবং 2% এআইটি। একই সাথে বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপনের যন্ত্রাংশ আমদানি শুল্কও বেড়েছে। কাটেনি বিনিয়োগ বাধাও। আমাদের কাছে প্রতিদিনই কম বেশি বিনিয়োগকারীরা বিদেশ থেকে যোগাযোগ করেন, কিন্তু প্রজেক্ট দিতে পারি না। তো কোনো প্রজেক্ট নাই, কি বলবো তাকে? আপনি বলেন যে একটা সেগমেন্টে আইপিপি, এমপিপি, পিপিপি, কোথায় আপনি বলবেন রুফটপ, কোথাও তো বিনিয়োগ করার সুযোগ আপনি করে দেন নাই তো। বিশেষজ্ঞরা বলেন, টেকসই জ্বালানি খাত গড়তে দরকার যথাযথ নীতিমালা, রাজনৈতিক ঐক্যমত এবং আঞ্চলিক সহযোগিতা। এবং আমাদের একটা চিন্তা ভাবনা করে, আমাদের ফুয়েল মিক্স করে একটা নীতিমালা করতে হবে, যেটা রাজনৈতিক ঐক্যমতের দরকার আছে। Another thing is that regional cooperation. So regional cooperation ছাড়া কিন্তু আমরা ফিউচারে যে রিনিউয়েবল ইন্টিগ্রেশন যেটা হবে ম্যানেজ করা is going to be very difficult. বিদ্যুৎ মন্ত্রী বলেন, এই খাতে বিগত সরকারের দুর্নীতির দায় চোকাচ্ছে বর্তমান সরকার। ব্যাংক খাতে বিশৃঙ্খলা সংকট আরো গভীর করেছে। সেই সাথে যুক্ত হয়েছে বৈশ্বিক অস্থিরতা। তবে সংকট সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানান তিনি। Government cannot do retail business. I can produce, I can go for generation, bulk আমি বিক্রি করতে পারি, but not the retail. Retail should be with the private. তো ডিস্ট্রিবিউশনটা আমরা প্রাইভেট করতে চাই এবং প্রাইম মিনিস্টার হ্যাজ গিভেন মি এ কনসেন্ট, ইউ গো অ্যাহেড। মঙ্গলবার একটি এফএসআরইউতে আগুন লেগে যাওয়ায় সারা দেশে গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে বলেও জানান মন্ত্রী। গভর্নমেন্ট অলওয়েজ ইম্পোর্ট আপনার তেল। ইউসুফ রানা, ডিবিসি নিউজ,
ঢাকা। দেশের স্বার্থের ভিত্তিতে সকলেই বাংলাদেশের বন্ধু, এর বাইরে কোনো ঠিকানা নেই, কোনো স্বার্থ নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশি জাতীয়তাবাদী শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি আরও জানান, বাংলাদেশের জাতীয়তাবাদ ধারণ করলে ভৌগোলিক অখণ্ডতা নিশ্চিত করা সম্ভব। এই লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে সরকার। সব ধর্ম, ভাষা, গোত্রকে একত্রিত রেখেই বাংলাদেশি জাতীয়তাবাদ এর দর্শন বলেও জানান তথ্যমন্ত্রী। প্রথমেও বাংলাদেশ, শেষেও বাংলাদেশ, সকলে আমাদের বন্ধু, কিন্তু বন্ধুত্ব চর্চা করব বাংলাদেশের স্বার্থের ভিত্তিতে। তার বাইরে আমাদের কোনো ঠিকানা নাই, আমাদের কোনো স্বার্থ নাই। এই দর্শনের আলোকেই কিন্তু গোটা জাতির মধ্যে এই সম্মিলিত, ঐক্যবদ্ধ, সর্বজন গ্রহীত একটি মনোজগৎ আমরা তৈরি করতে পেরেছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারকরা ডিজিএফআই ও র্যাবের গোপন বন্দিশালা বা আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন। চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই সম্মতি দেয়। পরিদর্শনের দিনক্ষণ এখনও নির্ধারণ করা হয়নি, তবে রাষ্ট্রপক্ষের পাশাপাশি আগ্রহী আসামিপক্ষের আইনজীবীরাও পরিদর্শনের সময় উপস্থিত থাকতে আজ মৌখিক আবেদন করলে ট্রাইব্যুনাল তা গ্রহণ করেন। এর আগে চিফ প্রসিকিউটর বলেন, প্রচলিত আইন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিধিমালা অনুযায়ী প্রয়োজন হলে বিচারকরা ঘটনাস্থল পরিদর্শন করতে পারবেন। আসামিপক্ষের আইনজীবী জানান, আইনের বিধান অনুযায়ী সাক্ষীদের সাক্ষ্যের সত্যতা যাচাইয়ের জন্য বিচারকেরা এমন সিদ্ধান্ত নিতে পারেন। এতে উভয় পক্ষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আসামিপক্ষের ডিফেন্স কাউন্সিলগণ ট্রাইব্যুনালের বিচারকগণের ডিজিএফ এর বন্দিশালা ভিজিটের সময় যাইতে পারবেন এবং এই ব্যাপারে যে সময় এবং তারিখে মাননীয় ট্রাইব্যুনালের বিচারকগণ ভিজিটে যাবেন তার আগে ডিফেন্স কাউন্সিলসকে বা আইনজীবীগণকে যথাযথভাবে নোটিফিকেশন করা হবে। সরকারের মতো বেসরকারি ব্যবস্থাপনায়ও 24,000 টাকা বিমান ভাড়া কমিয়ে হজ প্যাকেজ ঘোষণা করেছে হাব। এতে সর্বনিম্ন 5,13,545 টাকা আর সর্বোচ্চ 7,91,060 টাকা নির্ধারণ করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় প্রতারণা ও জালিয়াতি এড়াতে মধ্যস্বত্বভোগীদের থেকে হজ যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংগঠনটি। সরকারি ব্যবস্থাপনায় ঘোষণার একদিন পরে বেসরকারি খাতের হজ প্যাকেজ ঘোষণা করেছেন হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা হাব। বুধবার সকালে রাজধানী নয়াপল্টনে 2027 সালের বেসরকারি ব্যবস্থাপনায় হজের খরচ কেমন হবে তা জানানো হয়। গত বছর চেয়ে 37,000 টাকা কমিয়ে 5,13,545 টাকা আর সর্বোচ্চ 7,91,060 টাকা এবং সাশ্রয়ী প্যাকেজ 5,13,000 টাকা ধরে 3টি হজ প্যাকেজ ঘোষণা করা হয়। বেসরকারি ব্যবস্থাপনায় প্যাকেজের মূল্য ঘোষণা সহ 1 নম্বর প্যাকেজ হচ্ছে 7,91,000 হজ প্যাকেজ, 2 নম্বর যেটা সাধারণ 5,95,580 টাকা 28 পয়সা। সাশ্রয়ী মূল্য যে একটা প্যাকেজ সর্বমোট মূল্য হচ্ছে 5,13,545 টাকা। মধ্যস্বত্বভোগী ও দালালের সাথে কোনো রকম আর্থিক লেনদেন না করার পরামর্শ দিয়েছেন হাবের নেতারা। ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লোভনীয় অফার দিয়ে হজযাত্রী সংগ্রহ করছেন এবং অধিকাংশ ক্ষেত্রে এই সকল হজযাত্রী প্রতারিত হচ্ছেন। সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ মধ্যস্বত্বভোগী। তো হজযাত্রীগণ যাতে সরাসরি বৈধ এজেন্সির সাথে যোগাযোগ করে প্রতারণা ও হয়রানি মুক্ত সেবা পান। সংবাদ সম্মেলন আরো জানানো হয়, 2027 সালের হজে নিবন্ধন 24 সেপ্টেম্বর শেষ হবে। হজ ফ্লাইট আগামী বছরের 8 এপ্রিল। চাঁদ দেখা সাপেক্ষে 15 মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। মঙ্গলবারের পুলিশের লাঠিচার্জ ও গ্রেপ্তারকে বৃদ্ধাঙ্গুলি দেখে দিল্লির যন্তর মন্তরে আবারও জড়ো হয়েছেন ককরোচ জনতা পার্টির সদস্য। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। এদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পদত্যাগের দাবিতে কালো পোশাকে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে বিরোধী দলীয় এমপিরা।
বৃষ্টি আর শাসক দলের রক্তচক্ষু উপেক্ষা করেই দিল্লির যন্তর মন্তর অভিমুখে আন্দোলনকারীদের যাত্রা। মঙ্গলবারে পুলিশের লাঠিচার্জ ও ধরপাকড়ের পরও আন্দোলনকে বেগবান করতে বাস ট্রেনে চড়ে হাজির ককরোচ জনতা পার্টির সদস্যরা। সরকার তদন্ত ও কঠোর ব্যবস্থার আশ্বাস দিলেও পদত্যাগ ও সংসদে বিস্তারিত আলোচনার দাবিতে অনড় আন্দোলনকারীরা। আমরা অনেক দিন ধরে দাবি জানিয়ে আসছি, কিন্তু সরকার সে কথায় কান দেয়নি। এখন আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা জেল জুলুমকে ভয় পাই না। সকালে কালো পোশাক পরে সংসদ চত্বরে বিক্ষোভে অংশ নেন কংগ্রেস সহ বিরোধী দলের একাধিক এমপি। সরকার ব্যর্থ হয়েছে অভিযোগ করে প্রশ্ন ফাঁস কেলেঙ্কারি এবং ছাত্র বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে সংসদে পূর্ণাঙ্গ আলোচনার দাবিও সরকার বিরোধীদের। এর আগে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ সহ 5 দফা দাবি জানান। দেশে কোনো গণতন্ত্র নেই, কাউকে কথা বলতে দেয়া হচ্ছে না। ছাত্রদের দাবি যৌক্তিক, তাদের দাবি মেনে নিতে হবে। আমরা ছাত্রদের যৌক্তিক আন্দোলনে পাশে আছি। এদিকে প্রশ্ন ফাঁস ইস্যুতে সংসদে আলোচনার জন্য প্রস্তুত কেন্দ্র সরকার। বিজেপি সরকার বলছে প্রশ্ন ফাঁসের অভিযোগ সামনে আসার পর থেকেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। আর রাজধানীতে নিরাপত্তাজনিত কারণে অন্তত 16টি মেট্রো স্টেশন বন্ধ করে দিয়েছে প্রশাসন। বিক্ষোভ ঘিরে সতর্ক অবস্থানে দিল্লি পুলিশ। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।